বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়ে বিবিএ অনার্স তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএস পাস কোর্স তৃতীয় বর্ষের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের সপ্তম চ্যাপ্টার ব্যাংকরাপসি নিয়ে। ব্যাংকরাপসি চ্যাপ্টারের আজকে আমাদের চতুর্থ ক্লাস। বিগত ক্লাসে আমরা পার্ট বি সংক্রান্ত অঙ্ক করেছি। আজকের ক্লাসে আমরা পার্ট সির একটি অঙ্ক খুব ভালো করে শিখে নেব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি সমাধান করব, জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালের বোর্ডে আসে একটি প্রশ্ন। এটি কমার্স পাবলিকেশন বইয়ের সপ্তম অধ্যায় 100 পৃষ্ঠার প্রবলেম সি 33। আমরা প্রশ্নটা দেখি। মিস্টার হাকিম ইজ ডিক্লার্ড ইনসলভেন্ট। মিস্টার হাকিম নামে যে ব্যক্তি রয়েছেন তাকে ইনসলভেন্ট দেউলিয়াত্ব ঘোষণা করা হয়েছে। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ অন জুন 30, 2015। 2015 সালের 30 জুন তারিখে তিনি নিম্নোক্ত তথ্যগুলো আমাদেরকে সরবরাহ করেছে। তথ্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 100 টাকা। ফার্নিচার টোটাল ভ্যালু হচ্ছে ফার্নিচারের 7,000 টাকা, কিন্তু বর্তমানে তার এক্সপেক্টেড টু রিয়েলাইজ, তার রিয়েলাইজেশন ভ্যালু আছে 3,500 টাকা। অর্থাৎ ফার্নিচারের ভ্যালু আগে ছিল 7,000, কিন্তু বর্তমান মূল্য যার 3,500 টাকা। স্টক দেওয়া আছে 50,000 টাকা, কিন্তু বর্তমানে এর এক্সপেক্টেড রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 60%। তার মানে 30,000 টাকা এটার বর্তমান ভ্যালু আছে, যা আগে 50,000 ছিল। বুক ডেপস বলতে আমরা বুঝি দেনাদার গুড থাকলে আমরা বুঝি কি এই টাকাটা পাওয়া যাবে। গুড দেনাদার হচ্ছে 9,250। ডাউটফুল সন্দেহজনক দেনাদারের পরিমাণ হচ্ছে 17,000 টাকা। এই 17,000 টাকার মধ্যে ব্র্যাকেটে বলছে এক্সপেক্টেড টু রিয়েলাইজ, মানে 40% টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিল রিসিভেবল, টোটাল বিল রিসিভেবলের টাকা পাওয়ার কথা হচ্ছে 9,250 টাকা। এর মধ্যে ব্যাড মানে কি এই টাকাটা পাওয়া যাবে না, 5,250 টাকা ব্যাড হয়ে গেছে। তার মানে ব্যাডটুকু বাদ দেওয়ার পর যে অংশটা থাকবে ওই অংশটা আমরা ভবিষ্যতে পাবো। বিল ডিসকাউন্টেড, একটা বিল ডিসকাউন্ট করা হয়েছে। বিলের পরিমাণ ছিল 10,500, কিন্তু ডিসকাউন্ট করা হয়েছে যেখানে 3,500 টাকা কি ব্যাড হয়ে গেছে। লোন ফ্রম মিস্টার কালামের কাছ থেকে ঋণ করছে। ক্রেডিটর ফর গুডস, এটাকে আমরা পাওনাদার বলবো আনসিকিউরড ক্রেডিটরস। তারপরে লোন ফ্রম মিস্টার কালামের কাছ থেকে ঋণ করছে, এখানে কিন্তু কোনো জামানত দেওয়া হয়নি, তাহলে এটাও কিন্তু আনসিকিউরড ক্রেডিটরস। আমরা দুইটা আনসিকিউরড ক্রেডিটরস এখানে পাইলাম। আরেকটা আনসিকিউরড সেটা হচ্ছে বিল ডিসকাউন্ট, এটাও কিন্তু আনসিকিউরড ক্রেডিটরসের মধ্যে পড়ে। স্যালারি ডিউ টু ক্লার্ক, কর্মচারীদের বেতন বকেয়া আছে 4 মাসের, টোটাল হচ্ছে 800 টাকা। এই যে 4 মাসের বেতন মানে দেওয়া হয় নাই, এটাকে আমরা বলবো কি প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। তারপর আছে ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, সরকারি যে ট্যাক্সটা রয়েছে সরকারের সেটা ডিউ বকেয়া আছে 2,000 টাকা, তাহলে এটাও কি প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। 3টা পাইছে আনসিকিউরড আর 2টা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, এই 2টা। এবং শেষে রয়েছে ব্যাংক লোন, ব্যাংক থেকে লোন করছি টোটাল 17,500 টাকা, যার বিপরীতে সিকিউরড বাই লাইন অন স্টক, মজুত পণ্য স্টক আমরা কি করছি জামানত দিয়ে রাখছি। এই স্টকের যখন আমরা জামানত দিই তখন স্টকের ভ্যালু 35,000 টাকা, তাহলে 35,000 টাকার স্টক কি করা হয়েছে জামানত দেওয়া হয়েছে। তাহলে ঋণের চাইতে জামানতের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তার মানে এইটা হচ্ছে আমাদের ফুললি সিকিউরড ক্রেডিটরসে যাবে।
এবং লাস্টে আছে লস থ্রো ব্রেটিং, অর্থাৎ জুয়া খেলে কী করছে, লস খাইছে 2750 টাকা। এরপর আমরা প্রশ্নের নিচে দেখতে পাচ্ছি মিস্টার হাকিমের কমেন্স বিজনেস 5 ইয়ার্স আগে, আজ থেকে 5 বছর আগে সে 45,000 টাকার মূলধন নিয়ে বিজনেস শুরু করে। এই 45,000 কিন্তু লাস্টে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের বাম পাশে বা ডেবিট দিকে যাবে। হি ড্রিউ টাকা 10,000 ইচ ইয়ার, প্রত্যেক বছর 10,000 করে সে উত্তোলন করে, তার মানে 5 বছরে সে উত্তোলন করছে 50,000। এটা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বা ডান পাশে যাবে। তারপর দেওয়া আছে ডিউরিং দ্য ইয়ার হি মেড এ প্রফিট 10,050 টাকা, চলমান বছর সে 10,050 টাকা প্রফিট করছে। এই প্রফিটটা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট দিকে। এবং রিয়ালাইজেশন এক্সপেন্স দেওয়া আছে 2,000 টাকা খরচ। সকল খরচ আমরা জানি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে যায়, তাহলে এটা ক্রেডিট দিকে নিতে হবে। প্রিপেয়ার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার হাকিম। তাহলে মিস্টার হাকিমের বইতে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে বলছে, আবার বলছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে বলছে। তাহলে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করব। তার আগে আমাদের জানি যে কোনো অঙ্ক শুরু করার আগে প্রত্যেকটা অঙ্কে এই চ্যাপ্টারে কিছু ওয়ার্কিং করতে হয়। তাহলে এই অঙ্কে আমরা কি কি ওয়ার্কিং করব? আমরা 3টা আনসিকিউরড পাইছি, আনসিকিউরডের জন্য একটা ওয়ার্কিং হবে। 2টা প্রিফারেন্স শেয়ার আছে, তাহলে প্রিফারেন্স শেয়ারের জন্য 2টা ওয়ার্কিং। এবং লাস্টে আছে ব্যাংক লোন, সেটা আবার কি ফুললি সিকিউরড ক্রেডিটর্স। কিন্তু আজকের অঙ্কে কিন্তু কোনো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স আমরা পাই নাই, তাহলে পার্টলির জন্য আমাদের কোনো ওয়ার্কিং করতে হচ্ছে না। তাহলে আজকের অঙ্কে আমাদের প্রথমে 3টা ওয়ার্কিং করতে হবে। তো চলো আমরা ওয়ার্কিংগুলো করে নিই। ওয়ার্কিং নাম্বার 1, এখানে আমরা প্রথমে লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স একদম প্রশ্নের নিচে বলা আছে, দেখো ব্যাংক লোন করছে স্টক জামানত রেখে, তাহলে ব্যাংক লোন সিকিউরড বাই স্টক। ব্যাংক থেকে লোন করছে 17,500 টাকা। এই 17,500 টাকা ঋণের বিপরীতে জামানত রাখছে স্টক, ব্র্যাকেটে বলছে 35,000 টাকা। এখন এই যে 35,000 টাকা যে জামানত রাখছে স্টক, এইটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রশ্নের উপরে যদি খেয়াল করি স্টকের টোটাল স্টক আছে আমাদের 50,000 টাকার। তোমরা যদি একটু প্রশ্ন খেয়াল করো তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমাদের প্রশ্নের এখানে কিন্তু বলা আছে আমাদের টোটাল স্টক হচ্ছে 50,000, কিন্তু এই 50,000 সম্পূর্ণ কিন্তু আমরা জামানত রাখি নাই। এই 50,000 থেকে আমরা মাত্র জামানত রাখছি 35,000 টাকা। 35,000 টাকার স্টক, এই 50 থেকে জামানত দিয়ে 17,500 টাকা ঋণ করছে। যেহেতু এই 50,000 টাকার 60% বর্তমান ভ্যালু আছে, তার মানে 50,000 টাকার স্টকের ভ্যালু হয়ে গেছে এখন 30,000 টাকা। তাহলে 35,000 টাকা যেটা জামানত দিয়ে রাখছি, এখন তো এইটার ভ্যালু আর 35,000 নাই। তার মানে এই স্টকের 35,000 টাকার যে স্টক জামানত রাখছি, এইটার ভ্যালু কিন্তু এখন 60%-এ চলে আসছে। তাহলে 35,000 টাকার যে 60% ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু এখন আমাদেরকে জামানত হিসাবে দেখাইতে হবে। তার মানে এই 35,000 টাকা যেটা জামানত দিছিলাম আগে, 17,500 টাকার ঋণ নিয়ে 35,000 টাকা স্টক দিছিলাম, এখন এই 35,000 টাকার স্টকের বর্তমান রিয়ালাইজেশন ভ্যালু 60%-এ এসে দাঁড়াইছে। তো 60%-এর রিয়ালাইজেশন ভ্যালু আসে 21,000 টাকা। তারপরেও কিন্তু 17,500 টাকার চাইতে বেশি, তার মানে এটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো আমরা জানি যে ফুললি সিকিউরড ক্রেডিটর্সের ভ্যালু অফ সিকিউরিটিকে ভাঙানোর জন্য আবার কী করতে হয়, রিসিভার ফি দিতে হয়। তাহলে এখানে আমরা লিখব রিসিভার ফি। তো রিসিভার ফি আমরা জানি যে রুলস অনুযায়ী 4% ধরতে হয়। তাহলে এই 21,000 টাকার উপরে যদি 4% করো 840 টাকা, মাইনাস করলে 20,160, এটা হচ্ছে ভ্যালু অফ সিকিউরিটি। ঋণের পরিমাণ 17,500। তাহলে ফুললি সিকিউরড ক্রেডিটর্সের যে বিষয়টা দাঁড়াইলো, টোটাল লাইবিলিটি ঋণ হচ্ছে 17,500, যার বিপরীতে আমরা জামানত দিয়ে রাখছি 20,160 টাকা। এ হচ্ছে ফুললি সিকিউরড। এখন আমরা ফুললি সিকিউরডের পরে দ্বিতীয় ওয়ার্কিংয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স।
প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে আমরা জানি যেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নিতে হয়। তো আমরা দুইটা অগ্রাধিকারের ভিত্তিতে আইটেম পাইছিলাম, মার্ক করে রাখছি। প্রথমটা আছে স্যালারি ডিউ টু ক্লার্ক, 4 মাসের টোটাল বকেয়া আছে স্যালারি 800 টাকা। তো গ্রস লাইবিলিটিও 800, এটা র্যাঙ্কও 800, যেহেতু র্যাঙ্কের কথা কিছু বলা নাই, তার মানে 800 টাকাই কিন্তু এখানে র্যাঙ্কে বসবে। আরেকটা স্টেম আছে ট্যাক্সেস ডিউ টু গভট, সরকারের ট্যাক্স বাকি আছে আরও 2000 টাকা। এটা গ্রস লাইবিলিটিও যা, এক্সপেক্টেড র্যাঙ্কও তাই 2800। এই হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এখন আমরা প্রিফারেন্সিয়ালের পরে করব আনসিকিউরড ক্রেডিটর্স। ওয়ার্কিং 3 আনসিকিউরড ক্রেডিটর্স। বিগত দুটি ক্লাসে কিন্তু আমরা এই ওয়ার্কিংগুলো কীভাবে করতে হয় সেগুলো শিখে আসছি। তো আনসিকিউরড ক্রেডিটর্সের আইটেমগুলো আমরা মার্ক করে রাখছি, বিল ডিসকাউন্ট, লোন ফ্রম মিস্টার করিম, কালাম, ক্রেডিটর্স ফর গুডস। তো এই আইটেমগুলো আমরা এখন এখানে নিই। প্রথমে আসো বিল ডিসকাউন্ট। বিল ডিসকাউন্টের যে অ্যামাউন্ট দেওয়া আছে দেখো 10,500 টাকা, এটা হচ্ছে গ্রস লাইবিলিটি। কিন্তু ব্রেকেটে আবার বলা আছে বিল ডিসকাউন্টের ব্যাড মানে খারাপ হয়ে গেছে 3,500 টাকা। এই 3,500ই হচ্ছে কিন্তু র্যাঙ্ক। এইখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, বিল ডিসকাউন্টের ক্ষেত্রে যতটুকু ব্যাড হবে ওইটুকুই হচ্ছে র্যাঙ্ক, আর বিল রিসিভেবলের ক্ষেত্রে যতটুকু ব্যাড হবে ওইটুকুই অঙ্কে যাবে না, মানে ওইটুকুই লস। তাহলে বিল ডিসকাউন্টের ক্ষেত্রে ব্যাডটাই হচ্ছে কি রিয়ালাইজড ভ্যালু, আর বিল রিসিভেবলের ক্ষেত্রে যেটুক ব্যাড ওইটুকু বাদ দিয়ে বাকিটা হচ্ছে বর্তমান মূল্য বা রিয়ালাইজেশন ভ্যালু। তো বিল ডিসকাউন্টে তাহলে আমরা কি করব, গ্রস লায়াবিলিটিতে টোটাল টাকা লিখব, আর যেটা ব্যাডের ঘরে দেওয়া থাকবে ওইটা দিব আমরা র্যাঙ্কের ঘরে। এরপর আছে লোন ফ্রম মিস্টার কালাম। কালামের কাছ থেকে লোন করছি, লোন ফ্রম মিস্টার কালাম। কালামের কাছ থেকে ঋণ করা হয়েছে 17,500 টাকা, এখানে লিখে দিলাম 17,500। এরপরে আছে পাওনাদার অর্থাৎ ক্রেডিটর্স ফর গুড, ক্রেডিটর্স ফর গুডস। পাওনাদারের টাকা দেওয়া আছে 52,500। ব্র্যাকেটে কোনো র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু দেওয়া নেই, তাহলে এই 52,500কেই র্যাঙ্ক ধরতে হবে। এবার আমরা এগুলো যোগ করে দিই, তাহলে এখানে যোগফলটা কিন্তু একটু বেশি হবে। 80,500 হচ্ছে টোটাল গ্রস লাইবিলিটিস, কিন্তু এটার বর্তমান র্যাঙ্ক আছে 73,500 টাকা। এই হচ্ছে আমাদের তিনটা ওয়ার্কিং। এই তিনটা ওয়ার্কিং করার পরে কিন্তু আমাদেরকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে যেতে হবে। তো আমরা চলে আসলাম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের এই পাশে থাকবে সম্পদ, এবং সম্পদের যে বুক ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য বা আগে যে মূল্য ছিল এটা বসবে এখানে, আর সম্পদের যে রিয়ালাইজেশন ভ্যালু বর্তমানে আছে সেটা বসবে এই ঘরে। আর এটা হচ্ছে আমাদের ছকের মিডল পয়েন্ট। এই পুরো অংশটাই হবে লাইবিলিটিসের একটা অংশ, এইটুকু, অর্থাৎ গ্রস লাইবিলিটি বসবে এখানে, এখানে হচ্ছে লাইবিলিটিসের বিবরণের ঘর, আর এই পাশে হবে লাইবিলিটিসের যে বর্তমান র্যাঙ্ক আছে র্যাঙ্ক। তো সাধারণত এই লাইবিলিটিস পাশে অতিরিক্ত কোনো আইটেম আসবে না, আমরা শুধু যে ওয়ার্কিংগুলো করে আসলাম ওয়ার্কিংগুলোই কিন্তু লাইবিলিটিস, ওইগুলো আমাদেরকে এখানে বসাইতে হবে। তো আমাদের প্রথম যে ওয়ার্কিংটা ছিল সেটার নাম ছিল কি, ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তাহলে আমরা এখানে প্রথমে লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো ফুললি সিকিউরড ক্রেডিটর্স আমরা যদি ওয়ার্কিং ওয়ানে একটু খেয়াল করি, এই যে দেখো গ্রস লাইবিলিটি ছিল 17,500, র্যাঙ্ক ছিল 20,160। তো এই যে গ্রস লাইবিলিটির একটা ঘর আছে, এইখানে আমাদের লিখতে হবে 17,500।
এই 17,500 বর্তমান ভ্যালু অফ সিকিউরিটি আমাদের 20,160, এটা আমরা নিচে লিখব। তার আগে এই 17,500 হচ্ছে গ্রস লাইবিলিটি, এইটা আবার তোমরা এইখানে লিখবা 17,500, এইটার নিচে লিখবা ভ্যালু অফ সিকিউরিটি। এই ভ্যালু অফ সিকিউরিটিটা ফুললি সিকিউরড ক্রেডিটরসের গ্রস লাইবিলিটিস থেকে মাইনাস করতে হবে। এখানে ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 20,160, অর্থাৎ আমরা ঋণ করছি 17,500, বিপরীতে জামানত দিছি 20,160। ঠিক আছে, তো যেহেতু আমাদের ঋণের চাইতে জামানতটা বেশি, তাহলে ঋণ থেকে যদি আমরা জামানতটা মাইনাস করে দিই, এখান থেকে কিন্তু আমাদের একটা উদ্বৃত্ত আসবে, টাকা আসবে। কত আসবে? 2,660 টাকা। এই টাকাটা কিন্তু আমার বাঁচলো। তো এই টাকাটার দায় পাশে যাবে না, কারণ দায় পরিশোধ করার পরেও আমার হাতে টাকা থাকবে 2,660 টাকা। এইটা দিয়ে কিন্তু আমি আবার অন্য একটা দায় পরিশোধ করতে পারবো। তাই এই টাকাটা আমাদের এই পাশে এসে সম্পদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই যে উদ্বৃত্তটা রয়ে গেল, এটার নাম হচ্ছে সারপ্লাস। সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, অর্থাৎ এই উদ্বৃত্তটা, এই কন্ট্রাটা কিন্তু আমাদের এই পাশে আসবে। কন্ট্রা মানে বিপরীত, অর্থাৎ এই সারপ্লাস উদ্বৃত্তটা বিপরীত পাশে এসে আমাদেরকে পরে যোগ করতে হবে। এই পাশে কোনো টাকা যাবে না। এটি হচ্ছে ফুললি সিকিউরড। ফুললি সিকিউরড ক্রেডিটরসের পরে আমরা নিচ্ছি প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কিন্তু আমরা ওয়ার্কিং করছি। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস গ্রস লাইবিলিটি ছিল 2,800, এটার গ্রস লাইবিলিটি 2,800। এখন দেখো, এই যে ফুললি সিকিউরড ক্রেডিটরসের মধ্যে কিন্তু ভ্যালু অফ সিকিউরিটি ছিল, জামানত ছিল, তাই জামানতের টাকা দিয়ে শোধ করছি। কিন্তু প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের তো কোনো জামানত থাকে না, তারপরেও অগ্রাধিকারের ভিত্তিতে কিন্তু এই 2,800 টাকা পরিশোধ করতে হয়। তাহলে এই যে 2,800 টাকা যে আমরা পরিশোধ করব, এই টাকাটা আমরা পাবো কোথায়? তো এই টাকাটা আমাদের কি করতে হবে? এই যে সম্পদ পাশ থেকে টাকা নিয়ে এই দায়টা পরিশোধ করতে হবে। তার মানে এই 2,800 টাকা সম্পদ পাশ থেকে কিন্তু মাইনাস করতে হবে। যেহেতু সম্পদ পাশ থেকে মাইনাস করতে হবে, তাই এখানে কর্তন লিখতে হবে, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। কত টাকা মাইনাস করব সম্পদ থেকে? 2,800। তাহলে তো এই দায়টা পরিশোধ করা যাবে, তাই এই টাকাটাও কিন্তু এই পাশে যাবে না। তাহলে ফুললি সিকিউরড ঋণ শোধ করে টাকা বৃদ্ধি পাইছে, বাঁচছে, তাই এই টাকাটা যা সম্পদের সাথে যোগ হবে। আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস পরিশোধ করার জন্য সম্পদ থেকে মাইনাস করে নিয়ে আসতে হবে, এজন্য এখানে লিখতে হবে ডিডাক্টেড, এই পাশে কোনো টাকাই যাবে না। লাস্ট আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস। আনসিকিউরড ক্রেডিটরসের কোনো জামানতও থাকে না, এটা পরিশোধ করার জন্য কোনো সম্পদকে মাইনাসও করা যাবে না। যদি সম্পদ দিয়ে মাইনাস করে পরিশোধ করার ক্ষমতাই থাকতো, তাহলে কিন্তু এই ব্যক্তি আর দেউলিয়া হইতো না। ঠিক আছে, তো আনসিকিউরড ক্রেডিটরসের দেখো গ্রস লাইবিলিটি ছিল আমাদের টোটাল 80,500, এখানে লিখবা গ্রস 80,500। আর এটার যে বিপরীতে এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এই যে এক্সপেক্টেড টু র্যাঙ্ক বের করছিলাম 73,500 টাকা, এইখানে বসবে 73,500। ঠিক আছে, এতটুকু করলে আমাদের কিন্তু দায় পাশ কমপ্লিট। দায় পাশে আর কোনো আইটেম অঙ্কে যাবে না। এখন আমরা চলে আসতেছি সম্পদ পাশে। সম্পদ পাশে আমরা কি করব? প্রশ্নের যে শুরু আছে, একদম শুরু থেকে নিয়ে যে আইটেমগুলো দেওয়া আছে, একটা একটা করে সিরিয়ালি নিব। তো সম্পদ পাশে যদি আমরা যাই, প্রশ্নের একদম উপরে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড। তো আমরা শুরুতে ক্যাশ ইন হ্যান্ড নেই। এখানে দুইটা কলাম, একটা বুক ভ্যালু আর একটা হচ্ছে এস্টিমেটেড টু প্রডিউস, বলতে বোঝায় রিয়েলাইজেশন ভ্যালু, অর্থাৎ বর্তমান যে মূল্যটা আছে এইটা বসবে এই ঘরে। তো ক্যাশের তো আর কোনো বর্তমান মূল্য অতীত মূল্য নাই, ক্যাশ তো সবসময় সমানই থাকে। তো ক্যাশের ভ্যালু দেওয়া আছে 100 টাকা, তাহলে এটা বুক ভ্যালুতেও 100, এস্টিমেটেড টু প্রডিউসের ঘরেও 100 টাকাই বসবে। এরপর আছে ফার্নিচার। ফার্নিচারের টোটাল ভ্যালু হচ্ছে বুক ভ্যালু 7,000, কিন্তু বর্তমান রিয়েলাইজেশন ভ্যালু আছে 3,500 টাকা। এখন আর এটার ভ্যালু কিন্তু 7,000 নাই। এরপর আছে স্টক। আচ্ছা, স্টকটা একটু বুঝো।
স্টক প্রশ্নে দেওয়া আছে 50,000, কিন্তু এইখানে কিন্তু 50 লেখা যাবে না। কারণ কি, 50,000 টাকার স্টক থেকে কিন্তু আমরা ফুললি সিকিউরডের মধ্যে জামানত দিয়ে রাখছিলাম 35,000, ওইটা কিন্তু অন্য মানুষ নিয়ে নিছে। এখন কিন্তু আর আমার কাছে 50,000 স্টক নাই। স্টক আমরা 50,000 টাকা থেকে 35 জামানতে দেওয়ার পর আমার হাতে কিন্তু আছে আর মাত্র 15,000। এই 15,000 টাকার স্টকেরও আবার কিন্তু বর্তমান রিয়ালাইজেশন ভ্যালু হয়ে গেছে 60%। তাহলে 15,000 টাকার 60% রিয়ালাইজেশন ভ্যালু হচ্ছে 9,000 টাকা। স্টকের পরে আছে আমাদের বুক ডেপস। তো এখানে আমরা লিখি বুক ডেপস। বুক ডেপস বলতে আমরা বুঝি দেনাদার। তো বুক ডেপসের প্রথমটা তো গুড। গুড মানে হচ্ছে ভালো, টাকা পাওয়া যাবে। তো টাকা দেওয়া আছে 9,250 টাকা, যেহেতু পাওয়া যাবে তার মানে কোনো টাকা মাইন্ড নাই, এটা রিয়েলাইজেশন ভ্যালু 9,250ই থাকবে, যা পাই তাই পাবো। গুডের পরে আছে ডাউটফুল। তো ডাউটফুল অ্যাকাউন্টে আমাদের টাকা দেওয়া আছে দেখো 17,000 টাকা, অর্থাৎ 17,000 টাকা পাওনার মধ্যে প্রশ্ন আবার বলে দিছে কি যে এক্সপেক্টেড টু রিয়েলাইজ হচ্ছে 40%, মানে 17,000 টাকার মধ্যে 40% টাকার সম্ভাবনা আছে। তো 17,000 টাকার মধ্যে 40% যদি আমরা পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এইখানে যাবে হচ্ছে 40%, 6,800 টাকা। ঠিক আছে। এরপর আছে দেখো বিল রিসিভেবল। বিল রিসিভেবল, বিল রিসিভেবলের কথা বলা আছে। দেখো টোটাল টাকা দেওয়া আছে বিল রিসিভেবলের। বিল রিসিভেবলের টোটাল টাকা হচ্ছে 9,250 টাকা। এর মধ্যে আমাদের প্রশ্নে বলছে বিল রিসিভেবলের মধ্যে ব্যাড, মানে এই টাকাটা আর পাওয়া যাবে না, 5,250 টাকা ব্যাড হয়ে গেছে। তো এখান থেকে যদি তুমি 5,250 টাকা বাদ দিয়ে দাও, তার মানে বাকি যে 4,000 টাকা আছে এইটা আমরা পাবো। প্রশ্নপত্রে বিল রিসিভেবলের পরে আছে বিল ডিসকাউন্ট। এটা তো দায় পাশে চলে গেছে। লোন ফ্রম মিস্টার করিম, ক্রেডিটর্স ফর গুডস, স্যালারি, ট্যাক্স, ব্যাংক লোন, লস থ্রো বেটিং, এগুলো সব হচ্ছে দায়, ক্ষতি, এগুলো আর এখানে আসবে না। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই কলাম দুইটা আমাদেরকে যোগ করে নামাইতে হবে। তো প্রথমে আমরা বুক ভ্যালুটা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 57,600 টাকা। এই বুক ভ্যালুর কোনো কাজ নাই, এটাকে আমরা ডাবল ক্লোজ করে বন্ধ করে দেব। তো এই বুক ভ্যালুর পরে আমরা এক্সপেক্টেড টু রিয়েলাইজ বা এস্টিমেটেড টু প্রডিউস এই ঘরটা যোগ করব। তো এই ঘরের যে অ্যামাউন্টগুলো আছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 32,650 টাকা। এই 32,650 থেকে রুলস অনুযায়ী মাইনাস করতে হবে রিসিভার ফি। তো এখানে আমরা লিখব লেস রিসিভার ফি। তো রিসিভার ফি ধরার নিয়ম হচ্ছে এই 32,650 থেকে ক্যাশের টাকাটা মাইনাস হবে। ক্যাশ আছে 100, ক্যাশের টাকাটা মাইনাস করার পর বাকিটার উপর হচ্ছে 10%। তো রিসিভার ফি আমরা যখন ওয়ার্কিং করি তখন হচ্ছে 4%, আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আবার রিসিভার ফি মাইনাস করতে হবে। এই সম্পদগুলো ভাঙানোর জন্য এটার উপর কিনতে হবে 10%, এটা মাথায় রাখতে হবে। তাহলে ওয়ার্কিংয়ের সময় 4% আর এইখানে আসবে 10%। যেহেতু প্রথমটা হচ্ছে ক্যাশ 100 টাকা, এটাকে তো আর ভাঙানোর প্রয়োজন নেই, এটা তো নগদই আছে। তাই এই 100 টাকা বাদ দিয়ে বাকি যে সম্পদগুলো আছে এই সম্পদগুলোকে ভাঙাইতে রিসিভার ফি লাগবে 10%। তাহলে আমরা 32,650 থেকে 100 বাদ দিলে 32,550। তো এই 32,550-কে যদি তুমি 10% করে দাও তাহলে তোমার রিসিভার ফি আসে 3,255 টাকা। এই 3,255 আমরা এখান থেকে মাইনাস করে দেব, তাহলে আসে 29,395 টাকা। রিসিভার ফি পর্যন্ত করার পরে এরপরে যে কাজটা হচ্ছে আমাদের, এই যে লাইবিলিটিস পাশে ঋণ শোধ করার পরে এখানে যে একটা সারপ্লাসের উদ্বৃত্ত ছিল, এই সারপ্লাসটা এটার সাথে যোগ করতে হবে, আর ডিডাক্টেড অ্যাজ পার কোনটা যেটা, এটা হচ্ছে মাইনাস করতে হবে। তাহলে আমরা এই পাশে লিখব অ্যাড সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা।
তো এখানে সারপ্লাস অ্যাজ পার কোনটা ছিল 2660 টাকা, এটা আমরা এখানে যোগ করে দেব। তো 2660 টাকা যদি যোগ করি তাহলে এখানে অ্যামাউন্ট আসে আমাদের 32,055 টাকা। এই 32,055 টাকা থেকে এই 2800 টাকা আবার মাইনাস করতে হবে, লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। এই প্রিফারেন্সিয়ালের যে 2800 টাকা ডিডাক্ট ছিল কর্তন, এই 2800 টাকা আমরা এই 32,055 থেকে মাইনাস করে দেব। তো 32,055 থেকে 2800 টাকা মাইনাস করলে হচ্ছে 29,255। বাস এতটুকু করলে কিন্তু অঙ্ক শেষ। এখন শুধু আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করতে গেলে যেহেতু আমরা জানি যে সীমিত সম্পদ দিয়ে অসীম দায় পরিশোধ করা সম্ভব না, তার মানে দায় পাশের টাকাটাই বেশি থাকবে। তো দায় পাশে আছে আমাদের 73,500 টাকা, এটা নামায় আমরা ডাবল ক্লোজ করে দেব। এই 73,500 আমরা এইখানে নিয়ে আসব এবং এই 73,500 টোটাল টাকা থেকে এইখানে যে সম্পদ আছে 29,255, এই 29,000 টোটাল যোগ করলাম 73,500, এটা আমরা সম্পদ পাশে নিয়ে আসলাম 73,500। এই পাশের যে সম্পদ আছে টোটাল 27,255, এই টোটাল দায় থেকে এই 27,255 মাইনাস করলে এখানে কিন্তু ঘাটতি বের হবে, যে দায়ের চাইতে সম্পদের ঘাটতির পরিমাণটা কত। তো মাইনাস করলে এখানে আমরা ঘাটতি পেয়ে যাচ্ছি 46,245 টাকা। এটার নাম হচ্ছে ডিফিসিয়েন্সি। এই ডিফিসিয়েন্সির যে ঘাটতিটা আছে এটা আমাদের এর পরের ছকে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট পাশে, অর্থাৎ ক্যাপিটাল যে পাশে থাকে ওই পাশে নিয়ে বসাইতে হবে। তো আমরা চলে আসলাম ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে। ডিফিসিয়েন্সির অ্যাকাউন্টের ছকের নমুনা, এখানে পার্টিকুলার্স টাকা, উপরে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট লিখতে হবে। এখানে আসলে ডেবিট ক্রেডিটের কোনো ভ্যালু নাই। তো সাধারণত আমরা ডেবিট পাস বা আমরা বাম পাস বলে থাকি এটাকে। বাম পাশে আমাদের কি কি আইটেম যায়, প্রথম ক্লাসে কিন্তু আমরা রুলস দিয়ে দিচ্ছি, যেখানে ক্যাপিটাল যায়, প্রফিট যায়, এছাড়াও আদার্স কোনো প্রফিট থাকলে সেগুলো এখানে যাবে। এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যে মাত্র আমরা করে আসলাম ওইটার মধ্যে যে লস ঘাটতি ছিল সেটাও কিন্তু এখানে আসবে। আর ডান পাশে যাবে কি, এই ক্যাপিটালের উল্টা উত্তোলন ড্রয়িং থাকলে যাবে, লসের যদি কোনো আইটেম থাকে যে কোনো লস, সকল লসগুলো কিন্তু এই পাশে দেখাইতে হবে। তো আমরা শুরুতে আসি। তো বাম পাশে আমরা ক্যাপিটাল নিয়ে নিই। আমাদের প্রশ্নপত্রের নিচে কিন্তু বলা আছে যে মিস্টার হাকিম 5 বছর আগে 45,000 টাকার মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন, তাহলে তার ক্যাপিটাল হচ্ছে 45,000। এটা এরপর আমাদের প্রশ্ন বলছে যে সে প্রতি বছর 10,000 টাকা করে উত্তোলন করে। তো উত্তোলন জানি আমরা ক্রেডিট দিকে বা ডান পাশে লিখতে হয়। উত্তোলনের পরিমাণ 10,000, 5 বছরে সে উত্তোলন করছে টোটাল 50,000 টাকা, তাহলে এখানে আমরা 50,000 লিখে দিব। এরপরে বলছে ডিউরিং দ্য ইয়ার দ্য মেড এ প্রফিট, টাকা 10,050, সে প্রফিট করছে 10,050 টাকা, তাহলে আমরা এই পাশে দিব ট্রেডিং প্রফিট বা শুধু প্রফিট 10,050। এরপর অঙ্কে আছে রিয়েলাইজেশন এক্সপেন্স 2,000 টাকা, এটাও এখানে যাবে, যদিও আমরা এটাতে পরে দেখাচ্ছি। এরপর আমরা নিব ডিফিসিয়েন্সির পরিমাণ। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দায়ের থেকে সম্পদ যে পরিমাণ কম ছিল সেই ঘাটতির পরিমাণটুকু এখানে নিয়ে আসতে হবে। এরপর আমরা লিখব লস অন রিয়েলাইজেশন, অর্থাৎ সম্পদের রিয়েলাইজেশন এর কারণে যে লসগুলো হয়েছে সেগুলো এখানে নিয়ে আসতে হবে। তো রিয়েলাইজেশন লস বলতে আমরা কি বুঝি, তো এখানে প্রথমে আমি দেখাচ্ছি ফার্নিচার প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি, প্রশ্নে টাকা দেওয়া আছে 7,000 টাকা, কিন্তু ফার্নিচারের পাশে ব্র্যাকেটে লেখা আছে এক্সপেক্টেড টু রিয়েলাইজ টাকা 3,500, তার মানে এই ফার্নিচারের বর্তমান ভ্যালু আছে 3,500, যেটা আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দেখাইছি। 7,000 থেকে ভ্যালু আছে 3,500, তার মানে বাকিটা লস হয়ে গেছে 3,500। এরপর আছে স্টক আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে 50,000 টাকা এবং স্টকের পাশে লেখা আছে এক্সপেক্ট টু রিয়েলাইজ, অর্থাৎ এই স্টকের বর্তমান ভ্যালু আছে 60%, যে 60% ভ্যালু আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দেখাইছি, তাহলে বাকি যে 40% ওইটা কিন্তু আমাদের লস হয়ে গেছে, অর্থাৎ ওই ভ্যালুটার এখন নাই। এই 20,000 টাকা 40%-এ
এখানে বসবে। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটি হচ্ছে যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যখন আমরা করি, ফার্নিচার 7,000 ছিল, ভ্যালু আছে 3,500, তার মানে বাকি 3,500 লস। স্টক 15,000, এখানে আছে 9,000 টাকা, তার মানে বাকিটা লস। এরপর আছে বুক ডেপসের মধ্যে ডাউটফুল 17,000 টাকার মধ্যে 6,800 টাকা পাওয়ার কথা, তার মানে বাকি টাকাটা পাওয়া যাবে না, ওটা হচ্ছে লস। এই সকল লসগুলোই কিন্তু আমাদেরকে এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের মধ্যে নিতে হবে। তো ফার্নিচার স্টকের পরে আসি বুক ডেপস 17,000, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। সেখান থেকে 6,800 পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে বাকি 10,200 টাকা লস। বুক ডেপসের আরেকটা আইটেম আছে গুড, সেটা কিন্তু আগেও যা ছিল এখনও তাই আছে, তার মানে এখানে কোনো লস হয় নাই, তাই গুড আসবে না। বিল রিসিভেবল আমাদের প্রশ্নপত্রে দেখো বলা আছে ব্যাড হচ্ছে 5,250 ব্র্যাকেটে, তার মানে ব্যাড যেটা এটা এখানে আসবে। বিল ডিসকাউন্টের ব্যাড বলা আছে 3,500, তাহলে ব্যাড অংশটা এখানে দিব। এরপরে আছে আমাদের লোন ফ্রম মিস্টার করিম, এগুলো তো দায়, এগুলো কোনোটাই আসবে না। একদম লাস্টে একটা আইটেম আছে বক্সের মধ্যে, লস থ্রো বেটিং, অর্থাৎ বাজি ধরে বা জোয়া খেলে সে লস করছে 2,750 টাকা, এটা এখানে নিতে হবে। এবং সমন্বয়ের একদম লাস্টে লেখা আছে রিয়ালাইজেশন এক্সপেন্স আর এস্টিমেটেড টাকা 2,000, তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স 2,000 এখানে যাবে। এবং লাস্টে যাবে আরেকটা সর্বশেষ আইটেম, সেটা হচ্ছে রিসিভার ফি। আমাদের অঙ্কে দুইটা রিসিভার ফি ছিল, একটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরসের যখন আমরা ওয়ার্কিং করি তখন কিন্তু একটা রিসিভার ফি বের করছিলাম, এখানে 840 টাকা। এই 840 টাকা এবং এই 840 টাকার সাথে আমরা যখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করি, এখানে একটা রিসিভার ফি ছিল 3,255 টাকা। এই দুইটা রিসিভার ফি যোগ করতে হবে, কারণ এই রিসিভার ফি দুইটাও কিন্তু আমাদের লস। রিসিভার ফি 840, এটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরসের ওয়ার্কিং থেকে নিয়ে আসছি, এবং 3255 এটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে সম্পদ ভাঙানোর জন্য যে 10% রিসিভার ফি, ওইটা। এই দুটো যোগ করে এখানে লিখব। এরপরে কাজ হচ্ছে আমাদের টোটাল কলামগুলো যোগ করা। এই পাশে এই তিনটা যদি যোগ করি, টোটাল রেজাল্ট হচ্ছে 1,01,295, এবং ডান পাশে যদি আমরা সবগুলো অ্যামাউন্ট যোগ করে দিই 1,01,295, অর্থাৎ উভয় পাশ কিন্তু আমাদের যোগফল একদম মিলে যাবে। আর দুই পাশের যোগফল যখন মিলে যাবে তখন আমাদের বুঝতে হবে আমাদের অঙ্কটা একদম সঠিক হয়েছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তবে এই ক্লাসটা ভালো করে বুঝতে হলে আমাদের যে বিগত 3টি ক্লাস রয়েছে, ওই 3টি ক্লাস খুব মনোযোগ সহকারে আগে করে আসতে হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্যাংরাপসি চ্যাপ্টারের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।